কলেজে ভর্তি হওয়ার সময় অনেক রকম সমস্যা হয় যে আমরা কোন দিকে যাব, কোন দিকে গেলে তোমাদের সুবিধা হবে, কোন দিকে গেলে তোমাদের অসুবিধা হবে, কোন দিকে গেলে তুমি লাইফে তাড়াতাড়ি সাকসেস পাবে। অলরেডি অ্যাডমিশন ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, এর সম্পর্কে কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু করা যায় না। এবার এই যে 4 বছরের কোর্স কেন, তার কারণ হচ্ছে অনার্স কেন নেবে। অনার্স তার মানে এমফিল পিএইচডি খুব তাড়াতাড়ি একটা জবের দরকার। তোমাকে কিন্তু 7 বছরের মধ্যে এসে তোমার এই কলেজেই পড়ছো, দেখা গেল সেই কলেজেই কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু নিয়োগ হতে পারবে। হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই লুস একাডেমিতে। তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমরা যারা এবারে কলেজে উঠবে, তাদেরকে বলবো যে এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা ভালো করে দেখবে এবং ভালো করে বুঝবে। যে কেন এই ভিডিওটা ভালো করে দেখবে বা বুঝবে, তার কারণ হচ্ছে কলেজে ভর্তি হওয়ার সময় অনেক রকম সমস্যা হয় যে আমরা কোন দিকে যাব, কোন দিকে গেলে তোমাদের সুবিধা হবে, কোন দিকে গেলে তোমাদের অসুবিধা হবে, কোন দিকে গেলে তুমি লাইফে তাড়াতাড়ি সাকসেস পাবে, আর কোন দিকে গেলে তুমি একটু ধীরে ধীরে সাকসেসটা পাবে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি সম্পূর্ণ দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সবার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছি, আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এটা হচ্ছে প্রত্যেকের মনে এখন রয়েছে। তো আমি তোমাদেরকে বলি, কিছু কিছু যে অটোনোমাস কলেজ এবং যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু অলরেডি অ্যাডমিশন ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। যেমন আমি যদি বলি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেখানে হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে হয়। তো সেখানে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। ফর্ম ফিল আপ করে তোমাকে এন্ট্রান্স পরীক্ষায় বসতে হবে, বসে তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারবে। তারপরে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে, সেখানেও কিন্তু যে অটোনোমাস রয়েছে সেটাতেও কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। সেন্ট জেভিয়ার্স কলেজেও কিন্তু ফর্ম ফিল আপ চলছে, আর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতেও কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে। আরও কিছু কিছু কলেজ রয়েছে যে কলেজগুলো, সেগুলোতেও কিন্তু ভর্তি প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে। এবারে তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আগে কি হতো যে তুমি ফর্ম ফিল আপ করতে যেতে যে কোনো একটা দোকানে বা যে কোনো একটা সাইবার ক্যাফে গিয়ে, সেখানে তোমাকে টোটাল 4-5খানা তুমি কলেজ সিলেক্ট করে নিয়ে যেতে, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে ঢুকে তারপরে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো। কিন্তু এবারে একটা নতুন সিস্টেম এসছে, সেটা হচ্ছে একটাই পোর্টালের মাধ্যমে তুমি যে কটা কলেজে চাও কেন অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, শুধুমাত্র একটা পোর্টালের মাধ্যমে। তোমাকে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কিন্তু ঢুকতে হবে না, এই জিনিসটা কিন্তু মাথায়। এইবার একটা বাস্তব সমস্যার কথা আমি তোমাদেরকে বলি, সেই সমস্যাটা তোমরা আগে ভালো করে খেয়াল করো। সেটা কি, যদি কয়েক বছর পিছনে তুমি যাও তাহলে দেখবে তোমার এলাকায় এখন যদি তুমি দেখো তাহলে দেখবে যে গ্র্যাজুয়েশন পাশ করা ছেলেমেয়ের সংখ্যা কিন্তু ভুরি ভুরি রয়েছে। তার মধ্যে তুমি হাতে গোনা গুটি কয়েক ছেলে মেয়ে পাবে যারা যে কোনো একটা ভালো জব করে, হয় গভর্নমেন্টের নয় যে কোনো একটা কোম্পানিতে জব করে। আমি যদি এই 2 বছর আগের কথা বলি, যে লকডাউনের আগের কথা, তাহলে লকডাউনের আগে একটা সাফাই কর্মীর বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সাফাই কর্মী নিয়োগে। সেখানে আমি দেখেছিলাম যে একজন পিএইচডি করা ছেলে সে কিন্তু ওই সাফাই কর্মী নিয়োগের ওখানে কিন্তু আবেদনপত্র জমা দিয়েছে। তাহলে এখানেই বিষয়টা তোমরা বুঝতে পার। এইবার আবার একটা দেখো, তোমাদের এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই তোমরা দেখে থাকবে টিভিতে যে কিছুদিন আগেই প্রায় কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হয়েছে। এবার এই যে 26,000 যে শিক্ষক, এই 26,000 শিক্ষক কি সবাই ভুয়ো শিক্ষক? অবশ্যই নয়। এই শিক্ষকের মধ্যে কিছু শিক্ষক নিঃসন্দেহে ভালো ছিল, তাদের সম্পর্কে কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু করা যায় না। শুধুমাত্র কিছু মানুষের জন্য এই যে পুরো 26,000 শিক্ষকের নিয়োগ কিন্তু। তাহলে আমি তোমাদেরকে বাস্তবের কোন জায়গাটা বোঝাতে চাইলাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ তোমরা এখন কলেজে উঠতে যাচ্ছ মানে তোমরা কিন্তু বড় হয়ে গিয়েছো।
তবে আশা করি তোমরা কিন্তু এই বিষয়টা সিসিএম 2022 অনুসারে কিন্তু এই যে পাস কোর্স হচ্ছে 3 বছরের, আর এই যে অনার্স কোর্স হচ্ছে 4 বছরে কিন্তু হয়ে থাকে। এইবারে এই যে অনার্স কোর্স তুমি 4 বছর কেন পড়বে, তার কারণ হচ্ছে তুমি 3 বছরের আগে অনার্স কোর্স ছিল, কিন্তু গত বছর থেকে মানে 2023 থেকে কিন্তু এই সিস্টেমটা চালু হয়েছে যে যারা অনার্স নিয়ে পড়বে তাদের কিন্তু কোর্সটা 4 বছরের। এবার এই যে 4 বছরের কোর্স কেন, তার কারণ হচ্ছে এই যে শেষের যে ইয়ারটা মানে 4th ইয়ার, এই ইয়ারে তোমাকে একটা আলাদা পেপার পড়ানো হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা রিসার্চ পেপার। মানে তুমি রিসার্চ পেপার নিয়ে এখানে পড়তেও পারো, আবার নাও পড়তে পারো। এবার এই রিসার্চ পেপারটা তুমি কেন নেবে বা কী কারণের জন্য নেবে সেই বিষয়টা নিয়ে আমি পরে আসছি। আগে বলি যে তুমি অনার্সটা কেন নেবে। অনার্স কেন নেবে? অনার্স তখনই তুমি নেবে যখন তোমার কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের প্রতি ভালো, যদি আমি বলি যে তোমার ম্যাথের প্রতি ভালোবাসা রয়েছে তাহলে অবশ্যই তুমি কিন্তু ম্যাথ অনার্স নিয়ে পড়বে। যদি তোমার হিস্ট্রির প্রতি ভালোবাসা থাকে তাহলে কিন্তু তুমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়বে। এটা গেল প্রথমে যে কোনো পার্টিকুলার সাবজেক্টের প্রতি আমার ভালোবাসা থাকলে তবে আমি সেই সাবজেক্টে অনার্স নেব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি বলি সেটা হচ্ছে যে ধরো দেখা গেল যে উচ্চ মাধ্যমিকে ইতিহাসে তুমি 85 কি 90 এরকম নাম্বার পেয়েছো বলে তুমি ইতিহাসে অনার্স নিতে চলে গেলে, এই জিনিসটা কিন্তু একদমই করবে না। যদি তোমার সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা থেকে থাকে তবেই তুমি কিন্তু অনার্স নেবে, না হলে কিন্তু অনার্স নেওয়াটা একদমই উচিত নয়। দ্বিতীয় যে পয়েন্টটা কেন অনার্স নেবে সেটা হচ্ছে যদি তুমি টিচিং লাইনে যেতে চাও, মানে স্কুল টিচার বা কলেজের প্রফেসর এই ধরনের কোনো টিচিং লাইনে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তুমি অনার্স নিয়ে পড়াশুনো করবে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যদি তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাও, তার মানে এমফিল পিএইচডি এরকম বিভিন্ন উচ্চ শিক্ষায় যদি তুমি শিক্ষিত হতে চাও তবে কিন্তু তুমি অনার্স নিয়ে পড়াশোনাটা করবে। আর 4 নম্বর যে কারণটা সেটা হচ্ছে যদি তোমার পরিবারের অর্থনৈতিক দিক থেকে ভালো থাকে তবে কিন্তু অনার্স অবশ্যই নেওয়া যেতে পারে। কেন? কারণ হচ্ছে অনার্স নিয়ে পড়াশুনো করলে তোমার কিন্তু লাইফে সাকসেস পেতে একটু সময় লাগবে, তাই সেই সময়টা যাতে তোমার পরিবার ব্যাকআপ দিতে পারে মানে তোমাকে সাহায্য করতে পারে, তাই জন্য বলা যে যদি পরিবারের অর্থনৈতিক দিকটা ভালো থাকে তবে অবশ্যই কিন্তু অনার্স নিয়ে এগোনো ভালো। এবারে আমি আসি পাস নিয়ে যারা কারা পড়বে, পাস কোর্স নিয়ে। ঠিক আছে, যাদের খুব তাড়াতাড়ি একটা জবের দরকার তারা কিন্তু অবশ্যই পাস নিয়ে পড়বে। কীরকম? এটা হচ্ছে যে 3 বছরে যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নাও তারপরে কিন্তু তুমি যে WBCS পরীক্ষা হয় বা আরও অনেক পরীক্ষা আছে যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলে হয় সেগুলো কিন্তু দিতে পারবে। তার জন্য যারা খুব তাড়াতাড়ি একটা জব পেতে চায় তারা কিন্তু অবশ্যই পাস নিয়ে পড়বে। এখানে আরও বলে রাখি যারা মেনলি কম্পারেটিভ এক্সামের জন্য খাটছে, মানে যাদের ন্যাক রয়েছে কম্পারেটিভ এক্সামের জন্য যে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি এবারে আমি কলেজে অবশ্যই ভর্তি হব, কিন্তু তার সাথে সাথে আমি কম্পারেটিভ এক্সামের জন্য ভালো করে খাটবো, খেটে চাকরির পরীক্ষা দেব যাতে আমি তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাই, তাহলে তাদের জন্য কিন্তু অবশ্যই কলেজে ভর্তি হওয়ার সময় পাস নেওয়া উচিত। অনার্স কিন্তু তোমরা নেবে না। বোঝা গেল? এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে যে তুমি কলেজে ভর্তি হলে এবার কলেজে ভর্তি হওয়ার পরে তুমি কম্পারেটিভ এক্সাম দিয়ে তুমি জব পেয়ে গেলে, এখানে তোমার জন্য একটা সুবিধা থাকবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেলে তুমি যদি চাও কোনো কারণে তুমি কলেজ থেকে বেরিয়ে যেতে মানে পড়াশুনো থেকে বেরিয়ে যেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমার জন্য সেই সুবিধাটা থাকবে। সেকেন্ড সেমে, 4th সেমে এবং 6th সেম মানে লাস্ট সেম হয়ে গেলে তোমার তো কমপ্লিট হয়ে গেল। মেনলি হচ্ছে সেকেন্ড সেম এবং 4th সেমে তুমি যদি চাও তবে কিন্তু বেরিয়ে যেতে পারো। তবে বেরিয়ে গেলে তোমাকে কিন্তু 7 বছরের মধ্যে এসে তোমার এই যে কোর্সটা কিন্তু কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু 7 বছর পার হয়ে গেলে কিন্তু তুমি এই কোর্সটাকে কিন্তু আর কমপ্লিট করতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবে। এবারে
তোমরা যারা অনার্স নিয়ে ভর্তি হবে ঠিক করেই নিয়েছো, তাদেরকে আমি একটু আগেই বললাম যে তোমাদের যে লাস্ট ইয়ারটা মানে 4th ইয়ার, সেখানে একটা পেপার পড়ানো হবে এক্সট্রা, সেটা হচ্ছে কি রিসার্চ পেপার। এইবারে এই যে রিসার্চ পেপারটা তুমি করলে তোমার সুবিধাটা কি হবে, এইটাই হচ্ছে অনার্সের একটা বড় দিক। সেটা কি, যদি তুমি অনার্স নিয়ে পড়ো, প্রথমত তুমি 3 বছর তো কমপ্লিট করে নিলে, তারপরে এই যে 4th ইয়ার মানে 4 বছরে যে রিসার্চ পেপার, এই রিসার্চ পেপারটা নিয়ে যদি তুমি পড়ো, মানে পুরোপুরি যদি 4 বছরটা কমপ্লিট করো, তাহলে কিন্তু তুমি সরাসরি নেট পরীক্ষার জন্য কিন্তু বসতে পারবে। তাহলে নেট পরীক্ষা দিতে পারবে এবং তারপরে পিএইচডির দিকে কিন্তু তুমি চলে যেতে পারবে। এখানে কিন্তু তোমার কোনো রকম এমএসসি বা এমএ ডিগ্রির কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না, যদি তুমি এই পুরোপুরি 4 বছরটাকে কমপ্লিট করো। এটাই হচ্ছে অনার্সের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। এখানে এই সুবিধার মাঝখানেও একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, একটা ক্রাইটেরিয়া ছোট্ট, সেটা তোমাকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে 4 বছর যে তুমি কমপ্লিট করবে, সেই 4 বছরে তোমাকে টোটাল 75% কিন্তু নাম্বার রাখতে হবে। যদি 75% নাম্বার তোমার থাকে, তাহলেই কিন্তু তুমি সরাসরি নেট পরীক্ষা দিতে পারবে এবং পিএইচডি করে তুমি যে কলেজেই পড়ছো, দেখা গেল সেই কলেজেরই কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু নিয়োগ হতে পারবে। বোঝা গেল? দেখো, আমি তোমাদেরকে প্রথমেই একটা বাস্তব ঘটনা শুনিয়েছিলাম। সেটা কেন আমি তোমাদেরকে বলেছিলাম, এবার আমি তোমাদেরকে বলি। ধরো কোনো কারণে তুমি পাস নিয়েছো বা অনার্স নিয়েছো, তুমি যাই নাও, যদি কোনো কারণে 3 বছর বা 4 বছর পরে তোমার রেজাল্টটা যদি 30% বা 35% বা তারও কম আসে, তাহলে তুমি নিজে ভেবে দেখো যে তুমি কি কোনো কম্পারেটিভ এক্সামের জন্য বসতে পারবে? এটা তুমি নিজে ভাবো। আবার তুমি এখন যদি দেখো যে এখন যে হারে মেধা তালিকা যে হারে বাড়ছে, তাহলে আজ থেকে 3 থেকে 4 বছর পরে এই যে মেধার যে গুরুত্বটা সেটা আরও বেশি হয়ে যাবে। তাহলে তখন তোমার নাম্বার যদি কম থাকে, তাহলে সেখানে কিন্তু তুমি কিন্তু অনেক সমস্যার মুখে পড়বে। তাই তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে তুমি যেটাই করবে না কেন সেটা ঠিকঠাকভাবে প্রপারভাবে কিন্তু করবে, যাতে পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা না হয়। সে তুমি পাস কোর্স পড়ো আর অনার্স কোর্স পড়ো, যে কোর্সেই পড়ো না কেন, তুমি চেষ্টা করবে যে মিনিমাম একটা ভালো রেজাল্ট করার, যাতে পরবর্তীতে যে কম্পিটিশন লেভেলটা হাই হচ্ছে সেখানে যাতে তুমি টিকে থাকতে পারো। তোমাকে এমন একটা পজিশনে যেতে হবে, এমনভাবে ওই জায়গাটাকে ছিনিয়ে নিতে হবে, যেটা আমি আগে বলেছিলাম যে কিছু শিক্ষক আছেন যারা নিঃসন্দেহে ভালো, যাদেরকে নিয়ে কোনো রকম কিন্তু প্রশ্ন করা যায় না। তো তোমাদেরকেও সেই জায়গাটা ছিনিয়ে নিতে হবে, যাতে কোনো মানুষ বা কোনো ব্যক্তি এসে যাতে তোমার দিকে আঙুল তুলে তোমার কোনো রকমভাবে তোমার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে বা তোমাকে কোনো কোশ্চেন করতে না পারে, সেই জায়গাটা কিন্তু তোমাকে ছিনিয়ে নিতে হবে। তার জন্য আমি আবারও তোমাদেরকে বলবো যে অবশ্যই কলেজে উঠছো, কলেজে কিন্তু খুব ভালো করে পড়াশুনো করো এবং একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করো। আশা করি আমি তোমাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এই ভিডিওটিকে তোমার পরিবারের সাথে এবং তোমার বন্ধুবান্ধবের সাথে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ বাস্তব জিনিসটা সবার সামনে তুলে ধরা অবশ্যই কিন্তু দরকার। এই যে বাস্তব জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, এই বাস্তব জিনিসগুলো মাথায় রেখে তোমরা তোমাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে এবং তোমরা কি সিদ্ধান্ত নিলে, পাস পড়বে না অনার্স পড়বে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানিও। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তো আমাদের সঙ্গে কমেন্টে যোগাযোগ করতে পারোই, এবং তাছাড়াও আমাদের চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তুমি সরাসরি কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে।